সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখি ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 70 নম্বর এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এবার দেখো এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সুভার গ্রামের নাম চণ্ডীপুর, বনগাঁ, সুতানুটি না তেহট্ট। তো সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। ওকে, অপশন ক এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দেখা হচ্ছে হরিচরণ সংক্রান্ত শ্লোকটি লিখেছেন রবীন্দ্রনাথ। এরপর হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ না অবনীন্দ্রনাথ। সঠিক উত্তর অপশন গয়টা হবে দ্বিজেন্দ্রনাথ। এরপর হচ্ছে 3 নম্বর দেখে জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে আন্দামান, আলিপুর, মান্দালয় না দিল্লি। সঠিক উত্তর এখানে লিখবে অপশন খ একটা আলিপুর। এরপর দেখো 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেখানে 3টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে এখানেও দেওয়া আছে। 2-1 প্রশ্ন, রাজাপ্পা কোন সময় নাগরাজনের বাড়িতে গিয়েছিলেন? উত্তর লিখবে রাজাপ্পা সন্ধ্যাবেলায় নাগরাজনের বাড়িতে গিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে আদাব গল্পে কোন নদীর উল্লেখ আছে? উত্তর হচ্ছে আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন 2-3 নম্বর, মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর লিখবে মান্দালয় জেল বর্তমানে মায়ানমারে অবস্থিত। 4 নম্বর, কে সুভাকে সু বলে ডাকতো? উত্তর লিখবে প্রতাপ সুভাকে সু বলে ডাকতো। ওকে, পরের প্রশ্ন 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 2টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 2-4 নম্বর এখানে দেওয়া আছে। 3-1 প্রশ্ন, শোভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল? উত্তর লিখবে শোভার মতো সর্বশী ও পাঙ্গুলিও নির্বাক ছিল, কারণ তারা ছিল শোভার গড়ের 2টি গাভী। শোভা সকল কথা বুঝতে পারলেও প্রকাশ করতে পারতো না। এই গাভী 2টি ছিল তার অন্তরঙ্গ বন্ধু। তার পায়ের আওয়াজ তারা চিনত, তাই শোভা কখন তাদের আদর করছে আর কখন ভর্ৎসনা করছে তারা মানুষের অপেক্ষা ভালো বুঝত। তাই বলা হয় সর্বশী ও পাঙ্গুলির সাথে শোভার একটা আন্তরিক সম্পর্ক বর্তমান ছিল। পরের প্রশ্ন 3-2 নম্বর, ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী 2টির পরিচয় দাও। উত্তর লিখবে উদ্ধৃতাংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। লেখক সমরেশ বসু আদাব গল্পে 1946 খ্রিস্টাব্দে দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পংক্তির মাধ্যমে। এখানে ডাস্টবিনের পাশে যে 2টি নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে তারা আসলে একজন হিন্দু সুতমজুর আর অন্যজন মুসলমান নায়ের মাঝি। উভয়ের দৃষ্টি ভয়, সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে বলে তাদের এরকম অবস্থা। এরপর 3 নম্বর, কেটে পর হিংসুটে পোকা বক্তাকে কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও? দেখো এখানে আমরা উত্তর লিখছি, উক্তিটির বক্তা সুন্দর রামস্বামীর টিকিটের অ্যালবাম গল্পের নাগরাজনেরই এক সহপাঠী কৃষ্ণানের। ওকে, অর্থাৎ এই কথাটা কে বলেছিল? কৃষ্ণান বলেছিল। কাকে সে এই কথাটা বলেছিল সেটা লিখতে হবে। আমরা লিখছি সে রাজাপ্পাকে এই কথা বলেছিল। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে, তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও? দেখো আমরা উত্তর লিখছি, নতুন অ্যালবাম পেয়ে নাগরাজনের জনপ্রিয়তা বেড়ে যায়। অ্যালবামটিতে অনেক সুন্দর ছবি ছিল এবং অনেক সুন্দর কথাও লেখা ছিল। এই অ্যালবামটিকে ঘিরে তার বন্ধুদের উৎসাহ দেখে রাজাপ্পা কয়েকটি খারাপ কথা বলেছিল। কাজেই সেই কথার উত্তরে কৃষ্ণানের কথাটি যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এখানে দেওয়া আছে। 5-10 নম্বর। তার 1 প্রশ্ন, রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? এখানে উত্তর লিখবে কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জন সরকার ক্লাবের জন্য অনেক অবদান রেখেছে। 15 বছর ধরে সে ক্লাবের সুখে দুঃখে জড়িয়ে আছে। শত প্রলোভনেও সে ক্লাব ছেড়ে যায়নি। লক্ষ লক্ষ টাকার অফার, বিশাল সরকারি হাতছানি সে হাসতে হাসতে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এবছর বারপুজোয় তাকে একবারের জন্যও ডাকা হলো না। এমনকি বিভিন্ন পত্রপত্রিকায় পয়লা বৈশাখে ক্লাবের বারপুজো অনুষ্ঠানে আমন্ত্রিত খেলোয়াড়দের নিয়ে যে দল তৈরির রিপোর্ট প্রকাশিত হয় সেগুলিও রঞ্জন খুঁটিয়ে পড়েছে। তাতে কোথাও রঞ্জনের সম্বন্ধে কোনো কথা লেখা নেই। ক্লাবের এই দুর্ব্যবহারে রঞ্জন রাগে ফুঁসছিল।
তাহলে 2 নম্বর হচ্ছে আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন। উত্তর লিখবে জেলের মধ্যে যে নির্জনতায় বা দীর্ঘ সময়সীমায় মানুষ বন্দি জীবনযাপন করতে করতে জীবনের চরম সমস্যাগুলিকে তলিয়ে বোঝার সুযোগ পায়, সেই নির্জনতা প্রসঙ্গে বক্তার এই উক্তি। এরপর লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা করে আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হয়েছেন। এই আধ্যাত্মিকতার কথাই লেখক বলেছেন। তাহলে 3 নম্বর হচ্ছে শুভা গল্পে শুভা চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো, শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র শুভা। বাবা তার নাম সুভাষিনী রাখলেও সে কথা বলতে পারে না। মা তাকে নিজের ত্রুটি স্বরূপ গল্পের কলঙ্ক বলে মনে করতেন। বাবা তাকে অন্য 2 মেয়ে অপেক্ষা বেশি আদর করতেন। শুভা কথা বলতে না পারলেও অনুভব করতে পারত তার বড় বড় কালো চোখের উজ্জ্বল দৃষ্টির ভাষা বুঝতে কারো অসুবিধা হতো না। পূর্ণিমা রাতে সে নিশ্চল ব্যাকুল পূর্ণিমা প্রকৃতি উপভোগ করত। বিয়ের উদ্দেশ্যে তাকে কলকাতা নিয়ে যাওয়ার আয়োজনের সময় প্রতাপের কথায় সে মর্মবিদ্ধ হরিণীর মতন আহত হয়। যাওয়ার দিন স্থির হলে শুভা গোয়াল ঘরে বাল্য সাথীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় অশ্রুসিক্ত হয় এবং শুক্লা দ্বাদশীর রাতে চির পরিচিত পরিবেশ ছেড়ে চলে যায়। যাওয়ার সময় সে চির চেনা প্রকৃতি পরিবেশ ও মাটির কাছে আবেদন জানায় তাকে যেতে না দেওয়ার জন্য। এরপর 5 নম্বর থেকে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। 5-এর একটা প্রশ্ন, দাদু যেন কেমন ড্যাশ ছাড়া চোখে দেখে না। এখানে অপশন রয়েছে আলো, বই, চশমা, দোস্ত। এখানে উত্তর লিখবে দাদু যেন চশমা ছাড়া চোখে দেখে না। দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। ওকে। 5-এর 2 নম্বর, 7 ঝামেলার জোটায় কারা? রেল পুলিশরা, ট্রেন কালেক্টররা, রেল বাজারের হোমগার্ডরা, দালালরা। উত্তর লিখবে এরা কারা? না, উত্তর হচ্ছে রেল বাজারের হোমগার্ডরা। 5-এর 3 হচ্ছে শিকল বাঁধা পা নয় এ ড্যাশ কল। এখানে রয়েছে শিকল ভাঙা, শিকল ছেঁড়া, শিকল কাটা, শিকল। উত্তর লিখবে শিকল ভাঙা পা নয় এ শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল। এখানে উত্তর হবে কি? শূন্যস্থানে বসবে শিকল ভাঙা। পরের প্রশ্ন 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন দেখো, এবার ঘুরে দাঁড়াও কবি কথা বলেছেন কেন? উত্তর হচ্ছে ঘুরে দাঁড়াও কবিতাটিতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত যে মানুষ প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে তাকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন। নিজের স্থান বলে একটা কথা আছে যেটাকে ধরে রাখতে হয়। হয়তো প্রয়োজনে কিছু বদল ঘটাতে হয়, কিন্তু নিজের জায়গা থেকে সরলে চলবে না। তাই কবি বলেছেন সরতে সরতে আর কত দূরে, কোথায় সরবে? এক সময় ঘুরে দাঁড়াতেই হবে, নতুবা বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। তাতে 2 নম্বর দাগে সাল মাহিনার হিসাব তো নেই। সাল মাহিনার হিসাব নেই কেন? উত্তর হচ্ছে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় মাসি পিসিরা দিন আনা দিন খাওয়া মানুষ। তাদের কোনো বিশ্রাম নেই। কাজ বন্ধ হলে এদের সেদিন রোজগার হয় না। এই কঠিন পরিশ্রম ও রাত দিন এক করে ছুটে চলার মাঝে এরা দিন, মাস ও বছরের হিসাব রাখতে পারে না। তাই সাল মাহিনার হিসাব তাদের কাছে নিতান্তই অর্থহীন। তাদের 3 নম্বর হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? উত্তর লিখবে আরব দেশের উপকথায় বর্ণিত এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রদীপই আলাদিনের আশ্চর্য প্রদীপ। আরব্য রজনীর কাহিনী অনুযায়ী এই প্রদীপটির মধ্যে ছিল এক জিন বা দৈত্য। প্রদীপটি ঘষলে দৈত্য তার ভেতর থেকে বেরিয়ে প্রদীপের মালিকের নির্দেশ অনুযায়ী যে কোনো কাজ করে দিত। আলাদিন এই প্রদীপটি পেয়েছিল। কবি রূপক হিসাবে মানব হৃদয়ের সঙ্গে তার তুলনা করেছেন, কারণ হৃদয়বান মানুষ সমগ্র পৃথিবী জয় করতে পারে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। পরের প্রশ্ন 8 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 5 2 10 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর প্রশ্ন, ভাঙন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন ভয়কে করব মোরা জয়? কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? দেখো, উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম ও তার অনুগামী দেশভক্তরা নির্দ্বিধায় কারাবরণের মাধ্যমে ইংরেজ শক্তিকে বিকল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিকল পরা তাদের একটা ছলনা মাত্র। এই শিকল পরে তারা ইংরেজ প্রদত্ত শিকলকে বিনাশ করবেন। স্বেচ্ছা কারাবরণের মাধ্যমে সাধারণ মুক্তি পিয়াসী মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূর করবেন।
8-এর 2 নম্বর হচ্ছে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে। দেখো উত্তর লিখবে ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তির আগামীকাল ও আজ শব্দ দুটি গভীর তাৎপর্যবাহী। আগামীকালের অর্থ হলো পরাধীন মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্ন নিয়ে কোনো জাতি বাঁচতে পারে না। আগামীর স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে তাকে বাঁচিয়ে রাখে। স্বাধীনতাকামী মানুষ আগামীকালের তত্ত্বকথায় আস্থা রাখতে পারে না, তারা বুঝতে পারে আজকে রক্তক্ষয়ী সংগ্রাম আগামীকালের সমৃদ্ধিকে প্রতিষ্ঠা দেবে। আজ শব্দটির মাধ্যমে কবি বর্তমান সমাজের সমস্যার জর্জরিত সাধারণ পরাধীন মানুষ ও তাদের চরম দৈন্যদশাকে ব্যক্ত করেছেন। পরাধীনতার গ্লানি যে মানুষকে পীড়িত করছে সে তৎক্ষণাৎ রেহাই পেতে চায়। যেখানে মানবিকতা লুণ্ঠিত তাকে আজই মুক্ত করা প্রয়োজন, অকারণ সময় নষ্ট করা অনুচিত। পরাধীন মানুষ তাই আগামীর স্বপ্ন চায় না, তারা আজই এই অবস্থা থেকে মুক্তি চায়। 8-এর 3 নম্বর কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করেন। এখন আমরা উত্তর লিখছি এখানে শিল্পীর শিল্প সাধনা যখন উপেক্ষিত হয়, বহু কষ্টে লাভ করা সম্পদ যখন চাকচিক্য ও আকর্ষণীয়তার কাছে হেরে যায়, তখন স্রষ্টা হয়ে পড়ে বিধ্বস্ত এবং বিভ্রান্ত, ফলে ঘটে যায় অপকর্ম। বন্ধুদের উপহাসের জবাব দিতে নাগরাজনের অ্যালবামটি রাজাপ্পা প্রথমে চুরি করে এবং পরে সেটিকে আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু অ্যালবামের প্রকৃত সমজদার এবং প্রবল অনুরাগী রাজাপ্পা বুঝতে পারে তার অন্যায়। তাই প্রবল অনুশোচনায় দগ্ধ হতে থাকে তার হৃদয়। বন্ধুর দুঃখে প্রলেপ দিতে সে নিজের প্রিয়তম বস্তু অ্যালবামটিকে তুলে দেয় বন্ধুর হাতে। আত্মশুদ্ধি ঘটে তার। তাই উক্তিটি সত্য এবং যথার্থ। পরের প্রশ্ন 9 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 9-এর প্রশ্ন কোন স্টেশন থেকে অপরা ট্রেন ধরেছিল। উত্তর লিখবে মাঝের পাড়া স্টেশন থেকে অপরা ট্রেন ধরেছিল। 9-এর 2 নম্বর অপুর গ্রামের নাম কি। উত্তর হচ্ছে অপুর গ্রামের নাম নিশ্চিন্দিপুর। 10 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 3 নম্বর। 10-এর 1 প্রশ্ন তোরা কি এ গাঁ ছেড়ে চলে যাবি, কে কাকে এ কথা বলেছে, কোন গায়ের কথা এখানে বলা হয়েছে। তো এখানে একথা ভুবন মুখুজ্জের মেয়ে রানী অপুকে বলেছে, ঠিক আছে। এরপর নিশ্চিন্দপুর গায়ের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। কোন গায়ের কথা বলা হয়েছে না, নিশ্চিন্দিপুর গায়ের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 10-এর 2 নম্বর দাগে দুর্গা অপুর খেলাধুলোর সরঞ্জাম বলতে কি ছিল লেখন। তো দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি। আর অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। 10-এর 3 নম্বর হচ্ছে রইল ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কেই বা যাবে। কি রইল, এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে। তো এখানে একটি কোটো রইল, ঠিক আছে, এই কোটোর কথা বলা হচ্ছে। এবার দেখো এখানে একটি সোনার সিঁদুর কৌটার কথা বলা হয়েছে, যা অপুর দিদি হয়তো কখনো সেজ ঠাকুরুনের বাড়ি থেকে চুরি করেছিল। এরপর দেখো 10-এর 4 নম্বর দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল। উত্তর লিখবে একবার অপুদের বাছুর হারিয়ে গিয়েছিল। দুর্গা অপু যখন বাছুর খুঁজতে দক্ষিণ মাঠের দিকে গিয়েছিলেন, দূরের রাস্তার দিকে তাকিয়ে দুর্গা একটি কি দেখছিল। হঠাৎ দুর্গা বলল রেলগাড়ি দেখতে যাওয়ার কথা। তারপর তারা রওনা দিল। দুর্গা বলেছিল রেলের রাস্তা পাকা রাস্তার ওধারে। এইভাবে তারা দুজনে রওনা দিল পায়ে হেঁটে। দৌড় দিয়ে বন জঙ্গল ডিঙিয়ে তারা রেলের রাস্তা দেখার চেষ্টা করে, তবে সে আশা তাদের পূর্ণ হয়নি। অনেক দূর গিয়ে পথ হারিয়ে তাদের ফিরে আসতে হয়েছিল। নেক্সট 11 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 নম্বর। 11-এর 1 প্রশ্ন অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। তো যাত্রার দিন সন্ধে থেকেই অপু যাত্রার আসরে গিয়ে বসে। যাত্রা আরম্ভ হলে পুরো জগৎ সংসার অপুর কাছে মুছে যায়। শুধুমাত্র যাত্রার মঞ্চটি ছাড়া আর কিছু দেখতে পায় না। কোনো দিকেই তার খেয়াল থাকে না। বেহালার সুর, রাজামন্ত্রীর আনাগোনা তার মনকে মাতিয়ে দেয়। বাবা দেখল না বলে অপু আফসোস করে। পরে বাবা এসেছে থেকে সে খুশি হয়। রাজার কার্যকলাপ, মন্ত্রীর চক্রান্ত, রাজপুত্র অজয়, রাজকুমারী ইন্দুলেখার কষ্ট, ইন্দুলেখার মৃত্যুতে অজয়ের হাহাকার অপুকে মুগ্ধ করে। যাত্রার চরিত্রদের দুঃখে অপুর মনও ভারাক্রান্ত হয়ে ওঠে। 11-2 নম্বর হচ্ছে স্বর্ণ গোয়ালিনীর দুধ দুইতে আশায়
কথাটা চাপা পড়ে গেল? কোন কথাটি চাপা পড়ে গেল? উত্তর লিখবে অপু দুর্গার সর্বজয়াকে লুকিয়ে আম খাওয়ার প্রসঙ্গ চাপা পড়ে গেল স্বর্ণ গোয়ালিনীর আগমনে। আসলে অপু ও দুর্গা সর্বজয়ার অনুপস্থিতিতে কাঁচা আম তেল নুন দিয়ে খেয়েছিল। তারপর হঠাৎই সর্বজয়ার সামনে অপু মুখ ফুসকে আম খাবার কথা বলে ফেললেও পরিস্থিতি অন্যদিকে যাওয়ার আগেই স্বর্ণ গোয়ালিনীর আগমনে সে পরিস্থিতি চাপা পড়ে যায়। এরপর 12 নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 12 1 নম্বর দাগে ক্রিয়ার কাল নির্দেশ করো। ওকে, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। এখানে অপশন রয়েছে ভবিষ্যৎকাল, অতীতকাল না বর্তমানকাল। তো এটা কোন কাল সে নির্দেশ করতে হবে? এটা হচ্ছে আমাদের বর্তমান কালের একটি বাক্য। ওকে, 12 2 নম্বর ক্রিয়ার ভাব ক প্রকার? 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? তো ক্রিয়ার ভাব হচ্ছে 3 প্রকার। 12 3 নম্বর দাগে গলা ব্যথা কোন সমাসের উদাহরণ? নং তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। তো গলা ব্যথা এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ এর উদাহরণ। 12 4 নম্বর বাহ একটি আলংকারিক অব্যয়, আবেগসূচক অব্যয়, সংযোজক অব্যয় না কোনোটিই নয়? তো বাহ এটা হচ্ছে একটি আবেগসূচক অব্যয়। ওকে, অপশন খ এটা সঠিক উত্তর। এরপর 12 5 নম্বর ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ দেখতে পাওয়া যায় সাধু ভাষায়, চলিত ভাষায়, সাধু ও চলিত ভাষায়। তো ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ দেখতে পাওয়া যায় চলিত ভাষায়। এরপর 13 নম্বর দাগে সাধু ও চলিত রীতির পার্থক্যগুলি লেখো। প্রশ্নের মান 2 নম্বর। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজন স্বীকৃত তাই সাধু ভাষা। পক্ষান্তরে শিক্ষিত লোক সাধারণ কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকে তাই হচ্ছে চলিত ভাষা। 2 নম্বর পার্থক্য সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী, পক্ষান্তরে চলিত ভাষার সুনির্ধারিত ব্যাকরণ আজও তৈরি হয়নি। নেক্সট 14 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। 14 1 প্রশ্ন, দিগু শব্দটির আক্ষরিক অর্থ কি? তো দিগু শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে 2 গরুর বিনিময়ে কেনা। 14 2 নম্বর উদাহরণ দাও নিত্যবৃত্ত সমাস। নিত্যবৃত্ত সমাসের উদাহরণ লিখতে বলা হচ্ছে। যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটতো এমন বোঝায় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলা হয়। যেমন ছুটিতে প্রতি বছর মামার বাড়িতে বেড়াতে যেতাম। ওকে, অর্থাৎ অতীতকালে কোনো একটি ঘটনা নিয়মিত ঘটতো এরকম বোঝাতে নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে, এটা ব্যবহার হয়। এরপর দেখো 14 3 নম্বর দেখে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করা। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। তো এটাকে আমাদের চলিত গদ্যে এটাকে রূপান্তর করতে হবে। তো দেখো আমরা লিখছি আরবেরা তার অনুসরণে বিরত হলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে চলতে লাগলেন। ওকে, এইভাবে আমরা লিখলাম চলিত ভাষায়। পরের প্রশ্ন 15 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করার প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। 15 1 দেওয়া আছে ছাত্র সমাজের আদর্শ ও কর্তব্য। 2 নম্বর বাংলার মেলা। 3 নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। তো যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে, ঠিক আছে। 3টি রচনা তোমরা ভালোভাবে পড়বে। এখানে আমরা ছাত্র সমাজের আদর্শ ও কর্তব্য এই প্রবন্ধ রচনাটি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, ছাত্র সমাজের আদর্শ ও কর্তব্য। প্রথমে লিখবে ভূমিকা। ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য এ সময় থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এরপর ছাত্র জীবনের গুরুত্ব। ভবিষ্যৎ জীবনের সুখ সমৃদ্ধি ও উন্নতির বীজ ছাত্র জীবনেই বপন করতে হয়। ছাত্র জীবনের সুশিক্ষায় ভবিষ্যৎ জীবনের পাথেয়। এরপর লক্ষ্য নির্ধারণ। লক্ষ্যহীন জীবন হালহীন জাহাজের মতো। ছাত্র জীবনেই জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ছাত্র জীবনের কর্তব্য। অধ্যয়ন করা ছাত্র জীবনের প্রথম ও প্রধান তপস্যা। ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। এজন্য ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা। ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত এবং শারীরিক শক্তিতে ও মানসিক ক্ষমতায় বলীয়ান হতে হবে। চরিত্র গঠন। চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ছাত্র জীবনী চরিত্র গঠনের উপযুক্ত সময়। ছাত্রদের চরিত্র গঠনে বিশেষ মনোযোগী হতে হবে। সৎ পথে চলা, সৎ কথা বলা, লোভ লালসা থেকে বিরত থাকা, খারাপ কাজ ও কুসঙ্গ থেকে দূরে থাকা, ছোটদের স্নেহ করা ও বড়দের শ্রদ্ধা করা ইত্যাদি ভালো গুণগুলো ছাত্র জীবনেই চর্চা করতে হবে। এরপর দেখো খেলাধুলা ও স্বাস্থ্য গঠন। পড়াশোনার পাশাপাশি শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে। স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ। সুস্থ শরীরেই সুস্থ মনের বাস।
তাই ছাত্র জীবনে নিয়মিত খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গঠনে সচেষ্ট হতে হবে। পরের পয়েন্ট আমরা লিখছি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ। ছাত্রদের মানসিক বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যার যে কাজ ভালো লাগে সে কাজে মনোযোগ দিতে হবে। বিতর্ক চর্চা, আবৃত্তি চর্চা, বই পড়া, ভ্রমণ, ছবি তোলা, বিজ্ঞান চর্চা, লেখালেখি ইত্যাদির মাধ্যমে নিজের বুদ্ধি বৃত্তিকে আরও তীক্ষ্ণ করে তোলা সম্ভব। নেক্সট পয়েন্ট হচ্ছে জনসেবামূলক কাজে অংশগ্রহণ। ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই ছাত্র জীবনে সকলের উচিত জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদের কর্তব্য। নেক্সট আমরা উপসংহারে লিখছি ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই এ সময় থেকেই ছাত্রদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠতে হবে। ছাত্ররাই ভবিষ্যতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে, তাই নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলেই দেশ ও জাতির জন্য তারা গৌরব বয়ে আনতে সক্ষম হবে। ঠিক আছে, এইভাবে আমরা প্রবন্ধ রচনাটিকে লিখলাম। এরপর 16 নম্বর দেখাতে আমাদের প্রশ্ন রয়েছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ ওকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। এটা তোমরা প্রথমে কি করবেন, সম্পাদক, সমিবেশু এবং এখানে একটা সংবাদপত্রের নাম লিখতে হবে। আমরা এখানে লিখলাম সংবাদ প্রতিদিন, তারপর এই সংবাদপত্রের ঠিকানা লিখতে হবে। ওকে, ঠিকানা আমরা লিখছি 20 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700072, তারিখ লিখলাম এখানে 26/11/2024, আজকের তারিখে আমরা লিখলাম। এরপর হচ্ছে আমাদের বিষয় হচ্ছে কি আবর্জনার স্তূপ সাফাই। তো সবিনয় নিবেদন, আমি বর্ধমান পুরসভার অধীনে 23 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। এখানে তোমরা তোমাদের নিজের ঠিকানা সেটা লিখবে। ওকে, আমাদের ওয়ার্ডে নিজের জায়গায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। সেই স্তূপ থেকে নির্গত পচা গন্ধে এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত, সেই সঙ্গে বেড়েছে মশা মাছির সমস্যা। এছাড়াও কাক, কুকুর এবং বিড়ালের জন্য আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ে পথঘাট ভীষণ নোংরা করে তুলছে। এই জঘন্য পরিস্থিতির জন্য দায়ী এই অঞ্চলের নিযুক্ত বর্ধমান পুরসভার সাফাই কর্মী। তার দীর্ঘ অনুপস্থিতির ফলে এই এলাকার এমন হাল। পুরসভাকে বারবার এ বিষয়ে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি, তাই আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকার এবং পুর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে চাই। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। ঠিক আছে, এরপর নমস্কারান্তে এখানে নিজের নাম লিখবে এবং বাঁদিকে নিজের পুরো ঠিকানাটা লিখবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই পত্রটিকে লিখতে পারো। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এ তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।